আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি ইয়ামিন হোসেন। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পদার্থবিজ্ঞানের জন্য। যারা এবার নতুন নবম শ্রেণীতে আছো তারা অবশ্যই অধ্যায়টা ভালোভাবে পড়াশোনা করবা, কারণ অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে পরবর্তী যে কোনো অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গতি অধ্যায় থেকে আমাদের পরবর্তী যে কোনো অধ্যায়ের প্রত্যেকটা জায়গাতে আমাদের এই গতির সমীকরণগুলো যেখানে বলা আছে সেটা হচ্ছে 7 নম্বর অপশনের যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণের সূত্র দ্বারা প্রত্যেকটা অধ্যায় আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য অধ্যায়টা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। প্রত্যেকটা টপিক যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না। তা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে গতি দ্বিতীয় অধ্যায়। সেটা প্রথম যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা সেটা টপিকগুলো হচ্ছে প্রথম অবস্থায় গতি ও স্থির। গতি এবং স্থির আমাদের প্রথম অবস্থায় দুটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে বস্তুটা আসলে গতি নাকি স্থির সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন তারপরে আসবো সেই বিভিন্ন প্রকার গতি, গতিগুলো কি কি ধরনের হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে যে রাশি, সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে জানবো। তারপর 4 নম্বর হচ্ছে দূরত্ব ও হচ্ছে সরণ। দূরত্ব হচ্ছে সরণ। 5 নম্বর হচ্ছে দ্রুতি ও হচ্ছে বেগ। 6 নম্বর ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, পরন্ত বস্তুর গতি এবং হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি। এই যে আমাদের এই বিষয়গুলো জানা হইলো, তার মধ্যে গতি সম্পর্কে যখন আলোচনা করব, গতি শেষ করে দেন আসবো যখন দ্রুতি এবং বেগ। এই পর্যন্ত আমার সব ঠিকঠাক। যখন বেগ আলোচনা করব তখন বেগের ক্ষেত্রে হবে শুরু ঝামেলা। যদি বেগটা যদি এটা না হইতো, যে বেগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। যদি সমবেগ হয়, সমবেগ হওয়া মানে কি একইভাবে চলবে। এখন শুধু যদি একইভাবে চলে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। যখনই অসমবেগে চলে শুরু করে তখনই ঝামেলা, তখনই আসতেছে আমাদের ত্বরণ মন্দন গতির সমীকরণ সূত্রগুলো আসতেছে। তখন আমরা বিষয়ে সবগুলো আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতি ও হচ্ছে স্থির বস্তু। এখন গতি কাকে বলে, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতি। গতি কাকে বলে, ঠিক আছে? গতি হচ্ছে যে কোনো এক জায়গায় অবস্থান করে, মানে কোনো একটাকে কেন্দ্র করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? গতি বলবে। আর যদি অবস্থান পরিবর্তন না হয় সেটা কি হবে? স্থির হবে। বিষয়টা ভালোভাবে বুঝে নাও যে কোনো বস্তুর যদি অবস্থান কোন একটা সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে, সেটাকে কি বলা হয়? যখন কোনো একটা বস্তুকে সাপেক্ষে, ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে কোনো একটা বস্তু যাচ্ছে এইভাবে, তাহলে এইটা যাওয়ার মানে এদিকে যাচ্ছে ওর সাপেক্ষে। তাহলে ওর সাপেক্ষে কি, মানে এই বস্তুটার সাপেক্ষে সে অবস্থানের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, তাহলে এই বস্তুটা কি গতি হচ্ছে। আর যদি এটা বস্তু হয় তাহলে সেটা গতিশীল বস্তু। সেটা যদি বস্তু হয় সেটা কি গতিশীল বস্তু, ঠিক আছে? এখন স্থির, এখন সময়ের সাথে সাথে কি ওই বস্তুর পাশাপাশি কি হচ্ছে না, অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা হবে স্থির। এখন যাকে আমরা সাপেক্ষ হিসাব করতেছি সেটাকে কি বলা হবে? আরেকটা নামকে ধরা হয় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। এখন এটি নিয়ে কথা বললে যায় যে আমরা যখন ভাবি যে যদি পৃথিবীতে আমরা চলছি, প্রত্যেকটা বস্তুই কিন্তু কি আপেক্ষিক গতি। আমরা পৃথিবীতে যা ঘটনা করতে সবগুলো আপেক্ষিক গতি, কিন্তু কোনোটাই পরম নয়। পরম হচ্ছে যে সে আসলেই সেটা, কিন্তু আপেক্ষিক হচ্ছে ধরে না হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা যদি আমরা পৃথিবীর উপর কল্পনা করি, আমরা পৃথিবীর পৃষ্ঠে আছে অবস্থান করতেছি। দুটো পরস্পর বস্তুর সাথে যদি হিসাব করা যায়, যেমন সামনে ক্যামেরা এবং আমি, এর ক্ষেত্রে হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে ক্যামেরার সাথে আমি কিন্তু স্থির, কিন্তু ক্যামেরাটা পৃথিবীর উপর অবস্থিত এবং আমিও পৃথিবীর অবস্থিত। পৃথিবীটা ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে সূর্যের সাপেক্ষে পৃথিবীর গতিশীল ছিল, তার মাঝখানে আমরা গতিশীল। এখন এই জন্য কেউ কিন্তু কারো স্থির না। এখন সূর্যকে যখন একটা গ্রহ হিসাব করা, পৃথিবী হিসাব করলাম, পৃথিবী থেকে যদি নক্ষত্র হিসাব করা যায়, বিশাল দূরে যাওয়া যায়, গ্যালাক্সিতে যাওয়া যায়, গ্যালাক্সিতে ঘূর্ণনশীল অবস্থায় আছে, আর কেউ কখনোই স্থির নয়। তাহলে সবাইকে আমরা আপেক্ষিক গতি, এগুলা আপেক্ষিক গতি থেকে এখন যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো। সেই বস্তুটা কি হবে, কোন একটা বস্তুকে আইডেন্টিফাই ধরতে হবে তো ওর সাপেক্ষে সে গতিশীল কিনা।
কোন কোন একটা বস্তুকে আমাদের কি করতে হবে, কেন্দ্র করতে হবে, কেন্দ্র করার পর আমরা বাকিটা হিসাব করতে হবে। এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ট্রেনে যাতায়াত করি, এখন ট্রেনের ভিতরে দুজন বসে আছি আমরা, তার মধ্যে এখানে উভয়ের কিন্তু কি একজন আরেকজনের স্থির অবস্থা, কারণ কারণ তাদের মাঝখানে দূরত্ব অবস্থান পরিবর্তন হচ্ছে না। আর যদি ট্রেন থেকে আমার সাপেক্ষে স্টেশনকে তুলনা করি, তাহলে স্টেশন সময়ের সাথে সাথে দূরে চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, কিন্তু স্টেশন তো অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তাহলে স্টেশনের সাপেক্ষে আমি কি গতিশীল অবস্থায় আছি। এটা হচ্ছে গতি, যাকে আমাদের কোনো একটা বস্তুর সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। এখন স্থির যেটা হচ্ছে যে ওই যে প্রসঙ্গ একটা বস্তুকে নিলাম, ধরলাম, যাকে সাপেক্ষে করলাম, বিষয়টা ধরলাম, সেটার সাপেক্ষে যদি সেই অবস্থানে পরিবর্তন না হয় তাহলে সেটাই হবে স্থির। এটুক ছিল আমাদের আজকে গতি হচ্ছে স্থির। গতির সংজ্ঞাটা কি হবে, কোনো একটা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয় তাকে কি বলা হবে, গতি বলা হবে। আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা কি বলা হবে, স্থির। আর এটা বস্তুর ক্ষেত্রে, সেই বস্তুটা যদি হয় তাহলে বস্তুটা হচ্ছে গতিশীল আর এটা হচ্ছে স্থিরশীল। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতিগুলো কি কি, সেটা ছিল যে 1 নম্বর হচ্ছে রৈখিক গতি, 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, 3 নম্বর হচ্ছে চলন গতি, 4 নম্বর হচ্ছে পর্যাবৃত্ত গতি, আর হচ্ছে 5 নম্বর স্পন্দন গতি। প্রথমেরটা হচ্ছে কি রৈখিক গতি, এটাকে বলা হয়, তোমাদের বই লেখা আছে সরল রৈখিক গতি। সেটা হচ্ছে যদি কোনো বস্তু সোজা সরল রেখা বরাবর চলায় তাকে কি বলা হবে, সরল রৈখিক গতি। যেমন ট্রেনের গতিটা কি ছিল, সোজা রাস্তা ট্রেনের গতি, অত সোজা রাস্তা কোনো গাড়ির গতি, সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কি বললাম, রৈখিক গতি হচ্ছে যে কোনো বস্তুর গতি যদি সোজা বরাবর সরলরেখায় চলা গতিটা হয় তাহলে সেটা কি হবে, সরলরৈখিক গতি। আর 2 নম্বর হচ্ছে যে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে ঘুরতে থাকে, এই ঘোরার গতিটাকে কি বলা হবে, ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটা বা সাইকেলের চাকা কোন একটা বিন্দু কেন্দ্র করে ঘুরতেছে পর্যায়ক্রমে, এটা হচ্ছে আমাদের কি, ঘূর্ণন গতি। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের কি, ঘূর্ণন গতি। চলন গতি, 3 নম্বর হচ্ছে চলন গতি। চলন গতি হচ্ছে এমন একটা বস্তু, সেটা হচ্ছে যে এই যে আমাদের কলমটা নিলাম, কলমটা যে গতিটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি হিসাব করি, শুধু আমরা এইভাবে যদি গতিশীল করি, দেখো একই সাথে একই দিকে যাচ্ছে, আগাচ্ছে, অবস্থানে পরিবর্তন হচ্ছে। আমার এই এই আঙ্গুলের সাপেক্ষে হিসাব করি, এই বস্তুটা এখন কি অবস্থায়, আঙ্গুল বরাবর আছে, এই যে যাচ্ছে, একই সময়ের সাথে সাথে একই দূরত্ব অতিক্রম করতেছে, আর এটাকে কি বলা হচ্ছে, চলন গতি। একই সময়ে যখন কোনো বস্তুর কণা, সকল কণা যদি একই দিকে চলে তাকে কি বলা হবে, চলন গতি বলা হবে। যেমন একটা উদাহরণ যদি বলা হয়, টেবিলের উপরে একটা বই যদি টেনে নিয়ে যাওয়া হয় তাহলে সেই টেবিলের বইটা কি হবে, চলন গতি। প্রত্যেকটা পয়েন্ট মানে বইয়ের কর্নারগুলো একটা করে কি পয়েন্ট যদি ধরা হয়, 4টা কর্নার, সেটা কি একইভাবে আগাচ্ছে, এটা হচ্ছে আমাদের চলন গতি। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কেমন, পর্যাবৃত্ত গতি হচ্ছে এরকম যে কোনো একটা বস্তুকে কেন্দ্র করতেছে, কিন্তু প্রত্যেকটা সময় নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার কি করতেছে, ঘুরে আসতেছে, তাকে কি বলা হবে, পর্যাবৃত্ত গতি। যেমন ঘড়ি কাঁটা, দেখো সেকেন্ডে কাঁটা যদি হিসেব করি, প্রতি 60 সেকেন্ড পর পর 12 এখানে আসতেছে, প্রতি 60 সেকেন্ড পর পর 12কে অতিক্রম করতেছে, আর এটাকে বলতেছে কি, পর্যাবৃত্ত গতি। পর্যায়ক্রমে যে একইভাবে একই দিক থেকে বারবার প্রদক্ষিণ অতিক্রম করবে তাকে কি বলা হবে, পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি হচ্ছে যে পর্যাবৃত্ত গতি পর্যায়কালে যে অর্ধেক সময় একদিকে চলবে, বাকি অর্ধেক সময় বাকি বিপরীত দিকে চলবে, আর এটাকে বলা হবে কি, স্পন্দন গতি। যেমন সরল দোলক, সুরশলাকার, এগুলা কি আমাদের স্পন্দন গতি। যেমন আমরা যদি সরল দোলকের ক্ষেত্রে হিসাব করি, কোনো একটা বস্তু এখানে রাখা আছে, টেনে এখানে ছেড়ে দিলাম, এখানে আছে বস্তুটা, আবার কিছুক্ষণ পর সে এখানে আসতেছে, দেখো পর্যায়কালে এদিকে আসতেছে একবার, ওই সময়ের মধ্যে আবার এখানে আসতেছে, দেখো একটা পর্যায়কালকে বলা হবে, পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ স্পন্দন দিতে। এখন পর্যায়কালের কথা বলি, পূর্ণ স্পন্দন দিতে যতগুলো পূর্ণ স্পন্দন দিতে যতটুকু সময় লাগবে তাকে কি বলা হবে, পর্যায়কাল বলা হবে। যেমন সেটা কি বলা হয়, পূর্ণ স্পন্দন কোনটা, ধরো এই বস্তুটা এখান থেকে এখানে গেল, আবার এখানে আসছে, এই যাওয়া এবং আসা পুরোটা একটা কি আমাদের পূর্ণ স্পন্দন। যদি আমরা তরঙ্গের ক্ষেত্রে হিসাব করি, যে একটা বস্তু এইভাবে ঢেউ তুলে আসছে এই বরাবর, ঠিক আছে, এইখানে দেখো এই যে এই অংশটুকু এখানে আসছে অর্ধেক,
বাকি অর্ধেক সময় এখানে। ঠিক যেই পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টটা আবার ফিরে আসছে, কিন্তু অর্ধেক এদিকে বাকি অর্ধেক বিপরীত দিকে। আর এইটা হচ্ছে একটা পুরোটাই কি আমাদের পূর্ণ স্পন্দন, ঠিক আছে। তাহলে এটা পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে কি বলছে, স্পন্দন গতি হচ্ছে যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলবে, আর তাকে কি বলা হবে, স্পন্দন গতি। যেমন হচ্ছে সরল দোলকের গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতির উদাহরণ। তাহলে আমাদের বিভিন্ন প্রকার গতি হয়ে গেল। এখন আলোচনা করব স্কেলার ও হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিটা আমাদের ফের কি সেটা আমাদের বলি। এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি সেটা আমরা আগে বলি। সেটা স্কেলার রাশি, স্কেলার রাশিটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে যখন আইডেন্টিফাই করবা, নির্দিষ্টভাবে কি চিহ্নিত করবা, তার যদি শুধু তার মান হলেই চলবে, দিকের কোনো প্রয়োজন হবে না, তাকে কি বলা হবে, স্কেলার রাশি। তাহলে সংজ্ঞাটা যদি আমরা একুরেট ভাবে বলি, দেখো আমি আরেকটা উদাহরণ দিই, তারপর সংজ্ঞাটাতে আসি। যদি বলা হয় বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, 10 কেজি, 6 কেজি, এখন সময় 9টা, 11টা, এখন রাত কিন্তু 11টা বাজে। এখন এই সময়টার কথা বলা হচ্ছে, এই সময়টা কি দেখো তো কোনো দিকের প্রয়োজন হচ্ছে কিনা, দিক কিন্তু লাগতেছে না। তাহলে সংজ্ঞাটা এরকম হবে, কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে শুধুমাত্র মান হলে যথেষ্ট হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হবে স্কেলার রাশি। স্কেলার রাশি এটা গেল। এখন ভেক্টর রাশি এটা বলি, তারপর আমরা কাকে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর এটা উদাহরণ দিব। এখন স্কেলার রাশি গেল আমাদের, এখন হচ্ছে ভেক্টর রাশি। এখন হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি, যে বস্তুকে বা কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে মান এবং দিক উভয় প্রয়োজন, তাকে কি বলা হয়, ভেক্টর রাশি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ হচ্ছে যে আমার এখান থেকে এই জায়গার থেকে ধরো 1 কিলোমিটার দূরে কোন একটা জায়গার কথা বললাম, আমার বাসা। তাহলে আমার এখান থেকে মানে এই যেখান থেকে স্টুডিও থেকে কিছু 1 কিলোমিটার দূরে আমার বাসা। তাহলে বাসাটা যদি 1 কিলোমিটার দূরে হয়, তাহলে 1 কিলোমিটার তো চতুর্পাশে হবে, এরকম হবে একটা। ধরো এখান থেকে এখানে আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে এরকম হলো, এটা এখানে। এখন আমরা কোথায় খুঁজবো, নির্দিষ্ট করে পাবো না। তাহলে 1 কিলোমিটার আমার অনেকটুকু জায়গায় হতে পারে, অনেক জায়গার ভিতরে আছে। 1 কিলোমিটার মধ্যে কথা বলছি, এখানে কোথাও আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। আর এখন যদি বলি আমার এখান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে অথবা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, এই দিক কথাটা বললাম, তখন কি হয়ে যাবে আমাদের, ওই দিক বরাবর যদি 1 কিলোমিটার পূর্ব দিকে বা উত্তর দিকে যে কোনো দিকে যাই, তাহলে আমাদের অবস্থানটা সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক এটা এই জন্য বলা হয়েছে যে ভেক্টর রাশি হচ্ছে যে কোনো বস্তুকে নির্দিষ্টভাবে প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে কি বলা হয়, ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলা সেগুলো একটু লিখে দিই। যে স্কেলার রাশি হচ্ছে যে প্রথমটা হচ্ছে আমাদের ভর, তারপর হচ্ছে এখানে বলা আছে দেখো দূরত্ব, তারপর হচ্ছে দ্রুতি, সময়, তাপ, তারপর শক্তি, ইত্যাদি। ঠিক আছে, এখন ভেক্টর রাশি কোনগুলা, ভেক্টর রাশির ক্ষেত্রে দেখো এখানে বলতে পারি আমরা ওজন, সরণ, বেগ, কাজ, বল ইত্যাদি। এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। দেখো এখানে কেন এগুলো ভেক্টর হলো, কেন স্কেলার হলো, দেখো তো এখানে ভরটা কি, এখন ফিজিক্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই তোমরা ভর এবং ওজনের পার্থক্যটা জানো। তাহলে এখানে ভর, একটা বস্তুর ভরকে যদি হিসেব করা যায়, কোনো বস্তুর একক পরিমাণ আয়তনকে কি বলা হচ্ছে, ভর। এখানে কি কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। দূরত্বটা কি, এখন দূরত্ব হচ্ছে যখন আমরা এখান থেকে যাত্রা শুরু করব কোথাও ঢাকায় বা কোথাও গন্তব্যস্থানে যাব, রাস্তাটা কিন্তু আঁকা বাঁকা রাস্তা। এই আঁকা বাঁকা রাস্তাটা সম্পূর্ণ পথটাকে কি বলা হবে, দূরত্ব বলা হবে। আমরা একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে এই জন্য সেটা দিকের প্রয়োজন হচ্ছে না, এই জন্য দূরত্ব।
দ্রুতিটা আছে নির্দিষ্ট দিকে না, যে কোনো দিকে বরাবর আমরা যতটুকু দূরত্ব আছে ততটুকু ওই দূরত্ব যাইতে যতটুকু সময় লাগে ভাগ দিলে যেটা পাওয়া সেটা দ্রুতি পাওয়া যায় বা গড় দ্রুতি পাওয়া যায়, সেটা আলোচনা করবো একটু পর। সেটা হচ্ছে সময়টা নির্ধারণ করতে সময়ের দিকের প্রয়োজন হচ্ছে না। তাপ, কত জুল তাপ আমরা জানি না, এটা নির্ণয় করতে দিক দরকার আছে না, দিকের প্রয়োজন হচ্ছে না। শক্তি, কি পরিমাণ শক্তি দিই সেটা কিন্তু আমাদের দিকের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন আমরা ওজনের ক্ষেত্রে যাই, ওজনটা কি? ওজন হচ্ছে যে পৃথিবী কর্তৃক কোনো বস্তুকে যে পরিমাণে বলে আকর্ষণ করে তাকে কি বলা হয়? ওজন। তাহলে পৃথিবী কর্তৃক তার কেন্দ্রের দিকে, কোথায় আকর্ষণ করে? তো পৃথিবীর কেন্দ্রের দিকে, এই যে দিকের কথা উল্লেখ আছে, এই জন্য সেটা কি আমাদের ভেক্টর রাশি। এখন হচ্ছে সরণ হচ্ছে যে নির্দিষ্ট দিকে সোজা বরাবর ন্যূনতম দূরত্বকে কি বলা হচ্ছে? সরণ বলা হয়। বেগ, সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হারকে কি বলা হচ্ছে? সেটা হচ্ছে বেগ। কাজ হচ্ছে যে এফ, আমরা কাজকে বলা হয় ডাব্লিউ ইকুয়াল এফ এস, এর আমরা শক্তিতে পড়বো আমরা, ঠিক আছে? কাজ এফ এস, বল সরণ গুণন, তার মানে কাজ হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে আমরা কি করবো? আমরা ধাক্কা দিব, এটার জন্য কি আমাদের ভেক্টর রাশি। বল হচ্ছে সেটা আমাদের ভেক্টর রাশি। এই বলটা আমাদের কি ভেক্টর রাশি, কারণ নির্দিষ্ট একটা দিক, আমরা বল কোথায় দিব? নিচের দিকে দিতে পারি, দুই সাইডে দিতে পারি, যে কোনো এক দিকে দিব আমরা বল প্রয়োগ, তার মানে এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই ছিল আমাদের আজকে স্কেলার রাশি বা ভেক্টর রাশি আলোচনা। এখন আমরা আলোচনা করবো যে দূরত্ব হচ্ছে সরণ নিয়ে। এখন আমি আলোচনা করবো হচ্ছে দূরত্ব নিয়ে। কি নিয়ে আলোচনা করবো? দূরত্ব হচ্ছে যে কোনো দিকের প্রয়োজন হবে না। একটা উদাহরণ দেই, ধরো সকালে তুমি বাসা থেকে বের হওয়ার পর কি করো? নাস্তা করে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য রওনা দাও। স্কুলে গেলা, স্কুল তো আর সোজা রাস্তায় না, স্কুল অনেক বাঁকা বোকা যাওয়ার পর সেটা কি করলা? বাসা থেকে আবার আসলা, স্কুল থেকে আবার বাসায় আসলা। এই যে তুমি এখান থেকে বাসা থেকে স্কুলে গেলা, আবার ঘুরে ফিরে ওখানে অনেক জায়গায় ঘুরছো, ক্যাম্পাসে ঘুরছো, তোমার ক্যান্টিনে গেছো, ওখান থেকে ঘুরে এসে কি করছো? আবার বাসায় আসছো। এই সম্পূর্ণ তুমি যতটুকু রাস্তা হেঁটে বেড়াইছো বা গাড়িতে যেখানে যাও না কেন ঘুরে বেড়াইছো, সম্পূর্ণ পথটা আমাদের কি দূরত্ব। এখন এটাকে বলা হবে দূরত্ব, নির্দিষ্ট দিকে নয়। এখন যদি স্মরণের কথা বলি, একটু পরে আলোচনা, স্মরণের কথা বলি, তুমি সকালবেলা বাসা থেকে বের হয়ে আবার সারাদিন ঘুরে ফিরে সব বাসায় আসছো, যদি বলা হয় স্মরণ কত? স্মরণ নাই। কেন? তুমি তোমাকে ওই জায়গা থেকে শুরু করো, যেখান থেকে শুরু হয়েছে বাসা থেকে, আবার কোথায় তুমি অবস্থান, তুমি যেখানে অবস্থান করছো সেখানকার মধ্যবর্তী দূরত্বকে বলা হবে কি? সোজা বরাবর নির্দিষ্ট দিকে দূরত্বকে বলা হবে স্মরণ। কিন্তু তুমি তো ওখানে নাই, তুমি আসো আগের জায়গায়, কেন্দ্রে দিয়ে আসো, তার মানে এখানে স্মরণ কত? 0। এখন দূরত্ব হচ্ছে যে সংজ্ঞাটা এরকম হবে, কোনো একটা বিন্দুর সাপেক্ষে, ওই বিন্দু প্রথমে আলোচনা করছি গতিতে, বিন্দুর সাপেক্ষে, কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হচ্ছে? দূরত্ব। আর একে কি দ্বারা প্রকাশ করা হবে? ডি দ্বারা। প্রকাশ করে, ঠিক আছে? একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তা আমাদের স্কেলার রাশি হয়েছে। তাহলে দ্রুতি হচ্ছে কি? আমাদের দূরত্ব কি হচ্ছে? যে নির্দিষ্ট দিকে, কোন একটা বিন্দুর সাপেক্ষে, নির্দিষ্ট দিকে নয় এটা বলবো না, কোন একটা বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন, দূরত্বকে কি বলা হচ্ছে? মধ্যবর্তী অবস্থানের পরিবর্তনকে কি বলা হচ্ছে? দূরত্ব। একে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এর এককটা হচ্ছে আমাদের একক হচ্ছে মিটার। কি হবে? মিটার। একক হবে মিটার। এখন আমরা আলোচনা করবো হচ্ছে সরণ। কি নিয়ে আলোচনা করব? সরণ। সরণটা কাকে বলে? সরণ হচ্ছে যে কোনো এক বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট দিকে ন্যূনতম দূরত্বকে কি বলা হচ্ছে? সরণ। উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবা। যে আমি এখনই বলছি যে তুমি এখান থেকে, ধরো আমি একটা চিত্রের মাধ্যমে দিই, এখান থেকে তুমি এই বরাবর ঘুরে ফিরে আসছো, এখানে আসছো, ঠিক আছে? এই জায়গাটাতে আছে, এ পয়েন্ট থেকে তুমি কোথায় গেছো? বি পয়েন্টে। এখন এই যে সম্পূর্ণ রাস্তাটুকু হবে কি আমাদের দূরত্ব। এই যে আলোচনা করছি আমি অলরেডি, পুরো রাস্তাটা কি হবে আমাদের দূরত্ব, কারণ তার নির্দিষ্ট দিক নয়। দেখো একবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, নির্দিষ্ট দিক নয়। এখন যদি বলা হয় এইটা বরাবর, দেখো এ থেকে সরাসরি বিতে আসছে,
এই বরাবর নির্দিষ্ট দিকে, ধরো এটা যদি সাউথ, এটা নর্থ, ঠিক আছে, ওই হিসাবে করা হয়, তাহলে এটা হচ্ছে তোমার এই দিক থেকে একটা মধ্যবর্তী দিক আছে। তাহলে এখন এই যে দিকটা কথা বলা হচ্ছে, দিকটা সোজা বরাবর, আর এই জন্য কি বলা হচ্ছে সরণ। এটা কি হবে, এ থেকে সরাসরি দূরত্ব ন্যূনতম, দেখো এটা রাস্তাটা বেশি, এটা রাস্তাটা কম, তাহলে ন্যূনতম হইলো ছোট হইলো, এই যে ন্যূনতম দূরত্ব নির্দিষ্ট দিকে, কোথায়, নির্দিষ্ট একটা দিকে, ন্যূনতম দূরত্বকে কি বলা হচ্ছে, সরণ বলা হচ্ছে। আর এর একে কি দ্বারা প্রকাশ করা হবে, এইচ দ্বারা প্রকাশ করবে, ঠিক আছে, এইচ দ্বারা প্রকাশ করে। এককটা কি হবে, একক হচ্ছে মিটার, এর এককও মিটার। তাহলে এখন এটা দেখো, এটা হচ্ছে আমার দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এই টোটাল রাস্তাটা হচ্ছে আমাদের কি দূরত্ব, আর সোজা বরাবর হচ্ছে আমাদের কি সরণ। তাহলে আরেকটা উদাহরণ দিই আমি, যদি এই বরাবর রাস্তাটা হয় ত্রিভুজ আকৃতি যদি ধরি, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তোমাকে যদি একটা ব্যক্তি সে কি করলো, প্রথমে এ থেকে বিতে আসছে, আসার পর সে কি করছে, আবার বি থেকে সি বরাবর রাস্তা হাঁটছে, তাহলে সে সম্পূর্ণ পথ কতটুকু অতিক্রম করলো, দূরত্ব কত, তাহলে দূরত্ব হবে এইটা, এখান থেকে মানে এ থেকে বি পর্যন্ত যতটুকু গেছে সেইটা যোগফল, যোগ করবা হচ্ছে এই বি থেকে সিতে যতটুকু আসছে ততটুকু, সম্পূর্ণ যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দূরত্ব। আর যদি বলা হয় সরণ কত, সরণটা হচ্ছে এই লম্ব বরাবর যেটা আছে সেটাই, সরণটা কি আছে, লম্ব বরাবর যেটা আছে সেটাই আমাদের সরণ, ন্যূনতম দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সরণ। তবে আর একটা উদাহরণ দেই, যে একটা বৃত্তাকৃতির, এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করে ঘুরে ফিরে এখানে আসছো, আবারও এ থেকে শুরু করে আবার এতে আসছো, ঠিক আছে, এ থেকে শুরু করে আবার কি কোথায় আসছো, তুমি এতে আসছো, তাহলে এতে থেকে শুরু করে আবার যখন এতে আসছো তুমি, তাহলে তোমার দূরত্ব কত হইলো, দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান, বৃত্তের পরিধির সমান। তাহলে ডি এর ক্ষেত্রে যদি আমরা ডি বের করি তাহলে 2 পাই আর, তাই তো নাকি, বৃত্তের পরিধির সমান 2 পাই আর। আর সরণ, সম্পূর্ণটা রাস্তার সরণ এস ইকুয়াল হবে 0। কেন, আমি এখনই বললাম যেখান থেকে শুরু করছো সেই জায়গাটাতে মাত্র দূরত্ব কোনো আছে নাই, এই জন্য সরণ কি হবে, শূন্য। একটা বৃত্তাকার পথে যেখান থেকে শুরু করবো সেই পয়েন্টটা তোমার যদি দূরত্ব সরণের কথা বলা হয় তো সেটা সরণ হচ্ছে 0, এবং যদি দূরত্ব কথা বলে দূরত্ব হবে ওই পয়েন্ট থেকে শুরু করে ওই পয়েন্টে যদি হিসাব করা হয় তাহলে এটা পুরোটা হবে বৃত্তের পরিধির সমান। এই ছিল আজকে আমাদের দূরত্ব সরণ নিয়ে আলোচনা। যদি এইটুকু ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ধাপগুলো আরো সহজ হয়ে যাবে। এখন আমাদের দ্রুতি শেষ, দূরত্ব সরণ শেষ, এখন আলোচনা করব দ্রুতি হচ্ছে বেগ। এখান থেকে আমাদের আরেকটা কথা বলে নিই, যে এখানে দেখো, এখানে আমাদের একে ডি দ্বারা প্রকাশ করছে, কাকে, আমাদের দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং একক হচ্ছে আমাদের মিটার, এবং মাত্রাটা কি হবে আমাদের, মাত্রা হবে এল, মাত্রা হবে আমাদের এল, এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক সরণের ক্ষেত্রে এটার মাত্রা হবে কি, এটার মাত্রা হবে এল, একে থার্ড ব্র্যাকেট দ্বারা দিতে হবে। এই ছিল আজকে দ্রুত সরণ নিয়ে আলোচনা। এখন আমি আলোচনা করবো হচ্ছে যে দ্রুতি ও হচ্ছে বেগ। তার মধ্যে আমি প্রথমে আলোচনা করবো দ্রুতি নিয়ে। দ্রুতি কাকে বলা হচ্ছে সে সংজ্ঞাটা আগে বলি, এর দ্রুতিটাকে আইডেন্টিফাই করো তো আসলে কি রাশি, সেটা অবশ্যই স্কেলার রাশি, কারণ এর আগে স্কেলার রাশিকে প্রকাশ করছিলাম, স্কেলার রাশি কি কি কোনগুলা সেটাকে বলছিলাম, দ্রুতি ছিল স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি এখানে কি থাকবে না, দিক থাকবে না। তো সংজ্ঞাটা এরকম, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন আর কি বলা হচ্ছে, দ্রুতি বলা হবে। সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে। আর একে কি বলা হচ্ছে, একে কি দ্বারা প্রকাশ হচ্ছে, একে ভি দ্বারা প্রকাশ করে, একে কি দ্বারা প্রকাশ করে, ভি দ্বারা প্রকাশ করে। আর তাহলে এই দ্রুতির সূত্রটা কি হবে, দ্রুতি ইকুয়াল লেখা যায় যে, এখন বলা হয়েছিল সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিক ছিল না, তাহলে সেটা কি অবশ্যই দূরত্ব, তাহলে সেটা কি দূরত্ব, দ্রুত ডিভাইড হচ্ছে সময়, কারণ সময় ছিল, তাহলে দ্রুতি ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে দ্রুতি কি দ্বারা প্রকাশ করছিলাম, ভি দ্বারা, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছিলাম, এর আগে আলোচনা করছি, ডি দ্বারা প্রকাশ করছিলাম, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা ছিল আমাদের একটা সূত্র, দ্রুতির সূত্র হচ্ছে ডি ডিভাইডেড হচ্ছে টি।
তাহলে এর ডিভাইডেড হচ্ছে টি হচ্ছে। এখন এর এককটা আমরা বের করব। কি বের করবো আমরা? একক। তাহলে দ্রুতির এককটা হচ্ছে, দ্রুতির একক বের করতে হলে দূরত্ব ডিভাইডেড সময়। দূরত্বের একক কি ছিল? দূরত্বের একক ছিল হচ্ছে মিটার, সময়ের একক ছিল সেকেন্ড। তাহলে লেখা যায় মিটার পার সেকেন্ড। এটাকে আরেকটু ভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড। তো এটা ছিল আমাদের কি? একক। এটা কি ছিল আমাদের? একক ছিল। তাহলে মাত্রাটা এখন কি হবে আমাদের? মাত্রা। তো মাত্রাটা ঠিক দিয়ে দূরত্বর মাত্রা কি ছিল? এল। আর সময়ের মাত্রা ছিল বড় হাতের টি। তো এটাকে লিখতে পারি আমরা এল ডিভাইডেড হচ্ছে টি। এটাকে যদি আরেকটু ভাবে লিখি এল পার টি। এটাকে আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিব, মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের মাত্রা। দ্রুতি আবার কয় প্রকার জানো? দ্রুতি হচ্ছে দুই প্রকার। কি কি দ্রুতি? এক নম্বর হচ্ছে যে সমদ্রুতি, আর দুই নম্বর হচ্ছে অসমদ্রুতি। সমদ্রুতিকে আরেকটা নাম বলা হয় সুসমদ্রুতি। সুসমদ্রুতি আর হচ্ছে অসমদ্রুতি। এটা ফের কেমন? এখন আসে উদাহরণ, তাহলে আমরা বুঝতে পারবো সমদ্রুতি এবং অসমদ্রুতি বুঝতে পারবো। এখন সমদ্রুতি হচ্ছে যে কোনো একটা বস্তু যেভাবে যাওয়ার কথা, প্রথমে যে গতিতে নিচে সেই গতিতেই চলে যাচ্ছে, ওই দ্রুতিতে যাচ্ছে, পুরো রাস্তা ওইভাবে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সমদ্রুতিতে একইভাবে যাচ্ছে। এটাকে বলা হবে সুসমদ্রুতি। উদাহরণ হচ্ছে এরকম যে কোনো একটা যখন বিমান আকাশে উড়ে যায় তখন কিন্তু নির্দিষ্ট একটা উচ্চতায় ওঠার পরে তারা কিন্তু একই বেগে যায়, বেগের পরিবর্তন করে না। এই যে যখন থেকে একই বেগে যাচ্ছে তখন তারা কি হয়? সমদ্রুতিতে যায়। কিন্তু এটা সমদ্রুতি হয় না, কারণ তারা একটা দিকে যায়, নির্দিষ্ট দিকে যায়, এটা সমবেগে হয়। কিন্তু আমরা তার ধরে নিলাম এটা সমদ্রুতিতে যাচ্ছে, একইভাবে যাচ্ছে। ঠিক আছে? এখন কোনো বেগের কোনো কম বেশি হবে না, দ্রুতির কোনো কম বেশি হবে না, কমও হবে না বেশি হবে না, একইভাবে যাবে, সেটা হচ্ছে সমদ্রুতি। অসমদ্রুতি হচ্ছে যে যখন বেগটা দ্রুতিটা কি হবে? এখনই বেশি এখনই কম, এখনই বেশি এখনই কম, অবস্থানের সময়ের সাথে সাথে কি হচ্ছে? বেগের দ্রুতির পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা হবে অসমদ্রুতি। তাহলে সংজ্ঞাগুলো একটু বলে দেই। যে বস্তু যদি সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে তাকে কি বলা হয়? সমদ্রুতি। একই সময় একই দূরত্ব যদি অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে বা সমদূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? দ্রুতি। আর যদি সমান সময়ে সমান পথ অতিক্রম না করে তাকে কি বলা হবে? অসমদ্রুতি। এই ছিল আমাদের আলোচনা দ্রুতি নিয়ে। দুইটা কথা, সেটা হচ্ছে সুষম সম, একটা হচ্ছে সমদ্রুতি, আর দুই নম্বর হচ্ছে অসমদ্রুতি। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তিন নম্বর আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতিটা কি আবার? গড় দ্রুতি আমি এই যে প্রথমে যখন দ্রুতি স্মরণে আলোচনা করলাম তখন আমি একটা এরকম একটা গ্রাফ আট করছিলাম ঘুরে ফিরে, ঠিক আছে? হ্যাঁ, এ থেকে বিতে ধরছিলাম। এই যে দেখো এখান থেকে এইভাবে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এখানে কোন এক সময় আসছে, কোন এক বেগে আসছে, এখানে আবার ফের বেগের পরিবর্তন ঘটছে। অসম কোথায় আসতেছে? এটা অসম থেকে আসবে, কিন্তু এটা অবশ্যই অসমের একটা অংশ। ঠিক আছে, এটা অসমের একটা অংশ, তাহলে এটাকে আমরা ভাঙায় লিখতে পারি এটা। তাহলে এখন এখানে আবার আসছে, তাহলে এখানে এইটুক ধরো 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার। তাহলে এখানে 1 কিলোমিটার যেতে লাগছে 5 মিনিট, এখানে যেতে লাগছে 4 মিনিট, আর এখানে যেতে লাগছে 5 মিনিট, এখানে লাগছে আবার 6 মিনিট। এই দেখো তো সময়ের কম বেশি হচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে, সময় কম বেশি হচ্ছে, তার মানে দ্রুতির পরিবর্তন হচ্ছে। এখন দ্রুতির পরিবর্তন যেহেতু হইলো, তার মানে এটা কি? সবগুলো দ্রুতি আলাদা আলাদা। এটার জন্য এটা একটা সমদ্রুতি, এটার জন্য কিন্তু সম্পূর্ণ পথ যখন হিসাব করবো তখন কি দ্রুতি পরিবর্তন হয়েছে? সেটা অসমদ্রুতিতে পরিণত। সম্পূর্ণ পথ আমার অসমদ্রুতিতে আসছে। এখন যদি সবগুলো দূরত্ব 1 কিলোমিটার, কত? 1টা 2টা 3টা 4টা, টোটাল 4 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? টোটাল 4 কিলোমিটার রাস্তা। সময় লাগছে 4 5 9 আর হচ্ছে তোমার 11 20 মিনিট, ধরো 20 মিনিট।
এই 20 মিনিট 4 কিলোমিটার যাইতে টোটাল সময় লাগছে 20 মিনিট। এই আমরা যদি দূরত্ব 4 কিলোমিটার ভাগকে সময় দ্বারা ভাগ দেই, তাহলে যেটা পাবো সেটা কি পাবো আমরা? গড় পাবো। সেটা কি পাবো? গড়। তাহলে আমরা বলতে পারি গড় দ্রুতির সূত্র ইকুয়াল লিখতে পারি আমরা, দ্রুতি ইকুয়াল লিখতে পারি মোট পথ ডিভাইড হচ্ছে মোট সময়। অবশ্যই পথ মিটার থাকতে হবে এবং সময়টা সেকেন্ডে থাকতে হবে। তাহলে আমরা কি পাবো? গড় দ্রুতি পাবো। কারণ আমার একক তো জানা আছে, মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের একক, তার মানে মিটার, দূরত্বটা মিটার থাকা লাগবে, সময়টা সেকেন্ড থাকতে হবে। এই ছিল আমাদের হচ্ছে দ্রুতি, যে সমদ্রুতি অসমদ্রুতি। যদি দ্রুতিটা যদি সমদ্রুতি থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না। যখনই দ্রুতিটা অসমতে চলে আসছে তখনই যত সমস্যা। এটা নিয়ে একটু আলোচনা করবো এখনই বেগের ক্ষেত্রে, বেগের কথা নিয়ে বলে দেবো। এখন আমরা আলোচনা করবো কি? বেগ। বেগের সংজ্ঞাটা হবে এরকম যে সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে কি বলা হবে? বেগ বলবে। আর একটা সংজ্ঞা বলা যেতে পারে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন হারকে কি বলা হবে? বেগ বলবে। এই যে সরণ, সরণ কথাটা কি ছিল? ভেক্টর রাশি ছিল। অলরেডি বলছি দেখো, সরণের ভিতরে অধীনে দূরত্ব আছে এবং বেগ বেগ দিকও আছে, এই জন্য আমি সরণ বলছি। কিন্তু প্রথম সংজ্ঞাটা কি ছিল? যে সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হার কি বলা হচ্ছে? বেগ। আর একটা সংজ্ঞা, সময়ের সাথে সাথে সরণের হার কি বলা হচ্ছে? বেগ। সেম কথা, সরণ থাকলে সহজ কথা হয়ে যায়, এটা হলো কথা। তাহলে বেগ কাকে বলা হচ্ছে? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে কি বলা হচ্ছে? বেগ বলা হচ্ছে। আর একে কি দ্বারা প্রকাশ করবে? একেও ভি দ্বারা প্রকাশ করবে। কি দ্বারা প্রকাশ করবে? ভি দ্বারা প্রকাশ করে। তাহলে বেগ ইকুয়াল কি লিখতে পারি আমরা? বেগের সংখ্যাটা কি ছিল? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিক এবং সময়ের কথা বলছে। আমি দ্বিতীয় সংখ্যাটা কিন্তু সরণের পরিবর্তন হারকে, সরণ লিখবো আমরা এখন। সরণ ডিভাইডেড সময়। সরণ এখন বেগকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ভি দ্বারা। কি দ্বারা? ভি দ্বারা। সরণ কি দ্বারা? এস দ্বারা। সময়কে কি ধরেছিলাম? টি দ্বারা। তাহলে এস ইকুয়াল কি সূত্র দাঁড়ালো? ভি ইকুয়াল এস ডিভাইডেড টি। এস ডিভাইডেড টি হচ্ছে। তাহলে এটা গেল আমাদের সরণের সূত্র, বেগের সূত্র। তাহলে এখন আমরা এর এককটা কই, এককটা বলে দেই। এককটা হবে যে সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে একেবারে লিখি মিটার পার সেকেন্ড। লেখা যায় না? যায়। মাত্রা, এর মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, এটাকে লেখা যায় এল পার টি। একই কিন্তু দ্রুতি এবং বেগের একক মাত্রা সবই একই রকম। তাহলে এখন আমরা আসি যে বেগটা কয় প্রকার হয়। বেগটা আমাদের হয় দুইটা, সমবেগ আর হচ্ছে অসমবেগ। এখানেও বেগ কয়টা হবে? দুইটা, সমবেগ আছে অসমবেগ। সমবেগের কথা বলি, সময়ের সাথে সাথে একইভাবে যদি সরণের পরিবর্তন হয় তাকে কি বলা হবে? সমবেগ বলবে। আর যদি একই সময়ের সাথে সাথে একইভাবে সরণের পরিবর্তন না হয় তাকে কি বলা হবে? অসমবেগ। তাহলে বলা যাচ্ছে যে সমবেগ আর অসমবেগ, এই যে কাহিনী, এটা নিয়ে যদি আমাদের শেষ করা থাকতো, বিষয়টা সমাপ্তি করতো যে এখানে বেগ আমাদের একটা, সেটা সমবেগ, যদি এই কথা বলে দিত আমাদের ফিজিক্সের কোনো প্যারা থাকতো না, কোনো সমস্যা থাকতো না। যখনই অসমবেগে আসছে তার মানে কি বেগের পরিবর্তন ঘটতেছে, এখন এক ধরনের বেগ, পরবর্তী আরেক ধরনের বেগ। এই জন্য তখন বেগের নাম দেওয়া হলো একটা আদি বেগ আর একটা শেষ বেগ। তখন থেকে সূত্র আসছে গতির সমীকরণ, তারপর আসলো মন্দন, তারপর ত্বরণ। মন্দন কেন? ত্বরণ কেন? ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বাড়বে, মন্দন সময়ের সাথে বেগ কমবে। তার বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন কি হচ্ছে? অসমবেগ। আর বেগের পরিবর্তন না হলে সমবেগ। সময়ের সাথে সাথে
স্মরণের পরিবর্তন যদি একই থাকে তাকে কি বলা হবে? সমবেগ। সময়ের সাথে 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 বস্তু যদি অবস্থা স্মরণের পরিবর্তন যদি একই না থাকে তাকে কি বলা হবে? অসমবেগ। এই ছিল সমবেগ এবং অসময়ের সংজ্ঞা। এবং সমবেগের সূত্র মাত্র একটা, সূত্রটা মাথায় রাখবা। তাহলে সমবেগ, তাহলে সমবেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল এইচ ডিভাইডেড টি। কি? এইচ ডিভাইডেড টি, সমবেগের সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট। সমবেগের সূত্র একটা মাত্র, যে ভি ইকুয়াল এইচ ডিভাইডেড টি। এটাকে আমরা আর একভাবে লিখবো, সেটা কিভাবে লিখবো? যে এস ইকুয়াল ভি টি। এস ইকুয়াল কি? ভিটি। তাহলে এটা ছিল আমাদের আজকের মূল বিষয়। যে আজকের মূল বিষয় না, এই গতি এবং বলের মূল বিষয় হচ্ছে এটা। এটাকে নিয়ে আমরা মূল কাজ করব, ঠিক আছে? যেটা সমবেগের সূত্র একটাই, এস ইকুয়াল ভিটি। আর সেই ভি ইকুয়াল মানে যদি বের করতে বলে এস ডিভাইডেড টি। এটা একটু ক্যালকুলেশন করলে হয়। তাহলে এটা সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র সমবেগের একটাই সূত্র, এর একটাই সূত্র এটা। যখনই অসমবেগে আসতেছে তখনই সূত্র ঝামেলা, তখন ত্বরণ, তখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, তখন মন্দন, তখন পরন্ত সূত্র, তখন হচ্ছে বিক্ষিপ্ত সূত্র। বেগের পরিবর্তন হচ্ছে এই কারণেই। অসমবেগ সংজ্ঞাটা বুঝলাম। অসমবেগ থেকে আসলে কে শাখাগুলো কে? ত্বরণ এবং মন্দন, অসমবেগেরই শাখা এগুলা। এখন তাহলে বোঝা গেল যে সমবেগের হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন যদি একই থাকে তাহলে কি বলা হচ্ছে? সমবেগ। আর অসমবেগ হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তন যদি একই না থাকে তাকে বলা হবে অসমবেগ। তাহলে সমবেগের সূত্র একটাই, এটা খুবই ভালোভাবে মাথায় রাখো যে সমবেগের সূত্র হচ্ছে কি? একটা মাত্র, সেটা হচ্ছে যে এস ইকুয়াল ভিটি। এটা আমাদের খুবই কনফার্ম, এটা আমাদের 100% লাগবে, এটা মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে সমবেগের মাত্র একটা মাত্র সূত্র, সেটা হচ্ছে এটা। এই পর্যন্ত যতটুকু আলোচনা করছে তার মধ্যে একটা মাত্র সূত্র, সেটা হচ্ছে দিলাম এটা। এখন বাকি যে আলোচনা সবই সূত্র আসবে, ঠিক আছে? এখন আলোচনা করবো আমরা ত্বরণ এবং হচ্ছে মন্দন নিয়ে। ত্বরণ এবং মন্দন আলোচনা করবো। তাহলে এই ছিল আমাদের আজকে আলোচনা। আসছে বেগের ক্ষেত্রে সমবেগ হচ্ছে অসমবেগ, অসমবেগে আসেই যত ঝামেলা, ঠিক আছে? এখন চলো আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এখন দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করা শেষ। এখন আলোচনা করবো ত্বরণ এবং মন্দন। এখন আমি আলোচনা করবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ এটা কি রাশি ছিল? এটা আমাদের হচ্ছে ভেক্টর রাশি। এটা কি রাশি? আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হবে? ত্বরণ। সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হবে? ত্বরণ। সময় বাড়বে বেগও বাড়বে, সময় বাড়বে বেগও বাড়বে। তাহলে সময়ের সাথে সাথে বেগও বাড়তেছে, তাকে কি বলা হচ্ছে? ত্বরণ। আর একে কি বলা, কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এ দ্বারা। এটা মাথায় রাখবা, ঠিক আছে? কাকে কি দ্বারা প্রকাশ করছে এটা অবশ্যই মাথায় রাখা লাগবে, এবং একটা মাথায় রাখা লাগবে। তাহলে একে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। একটা বললাম সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে। বেগও বাড়তেছে বেগও বাড়তেছে, সময় বাড়তেছে বেগও বাড়তেছে, তাহলে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের সূত্রটা কি হচ্ছে দেখো, আমি একটু বলে দিই। ত্বরণ, বেগ কি বাড়তেছে মানে কি বেগের পরিবর্তন ঘটতেছে না? হ্যাঁ, পরিবর্তন করতেছে, তার মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। আচ্ছা, এখন একটা কথা বলি, বেগের তো পরিবর্তন ঘটতেছে, কিভাবে ঘটলো সেটা কিভাবে বুঝবো আমরা? কতটুকু ঘটছে সেটা কিভাবে বুঝবো আমরা? তাহলে অবশ্যই কোন একটা যদি গাড়ি বা বস্তু হয়, সেটার বেগ যে বৃদ্ধি পাইছে বা বাড়লো, সেটা তো অবশ্যই আইডেন্টিফাই করবো। সেটা হচ্ছে প্রথমে আমরা ধরে নিব আদি বেগ। কি ধরে নিব? আদি বেগ। তাহলে কোনো বস্তুর আদি বেগ যদি ভি হয়, ইউ হয়, আদি বেগ ইউ, তার হিসেব করে দেখলাম শেষ বেগ হচ্ছে ভি। সেটা কত সময়? সময় লাগলো হচ্ছে টি সেকেন্ড। কত সেকেন্ড? টি সেকেন্ড।
যে টি সেকেন্ডে ভি বেগে প্রাপ্ত হলো, ইউ থেকে ভিতে আসছে, সময়ও বাড়ছে, ইউ থেকে ভিতে পরিণত হয়েছে। তাহলে প্রথমে ইউ ছিল, পরবর্তী বেগ হয়েছে ভি, তাহলে সময় লাগছে টি সেকেন্ড। ঠিক আছে, এখন বেগের পরিবর্তন, বেগ পরিবর্তন, বেগের পরিবর্তনটা কি হবে? বেগের পরিবর্তনটা হবে যে অবশ্যই বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে ভি মাইনাস হচ্ছে ইউ, ভি মাইনাস হচ্ছে ইউ, বেগের পরিবর্তন। তাহলে সেটা আমরা এখন এখানে লিখতে পারি যে বেগের পরিবর্তন হচ্ছে ভি ডিভাইডেড হচ্ছে, মাইনাস করলে পরিবর্তন বলতে কি পার্থক্যটা বোঝায়। ঠিক আছে, তাহলে মাইনাস করে দিলাম, তাহলে বুঝলাম যে পরিবর্তনটা। তাহলে ভি ডিভাইড মাইনাস হচ্ছে ইউ ডিভাইডেড সময় কি ধরা হয়েছিল টি, তাহলে ত্বরণ কি দ্বারা প্রকাশ করছিল এ দ্বারা, তো এ ইকুয়াল হচ্ছে কি পাইলাম, এ ইকুয়াল পাইলাম হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। এটা আমাদের কিসের সূত্র? ত্বরণের সূত্র। সময়ের সাথে সাথে কি হচ্ছে, বেগের পরিবর্তন ঘটতেছে, বেগ বাড়তেছে, এই জন্য হচ্ছে কি ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণ সূত্র হচ্ছে ভি মাইনাস হচ্ছে ইউ ডিভাইডেড সি। ত্বরণ কেন হইলো? বেগের পরিবর্তন ঘটছে, ইউ কোথা থেকে আসলো, ভি কোথা থেকে আসলো, কথা প্রশ্ন এখানে। তোমাদের এখন তোমাদের 9-10 যে আলোচনা আছে ইউ এবং ভি নিয়ে, এখানে ইউ থাকবে আদিবেগ এবং ভি হবে শেষ বেগ, এই জিনিসটা মাথায় রাখবা। আর যখন ইন্টারে যাবা তখন আমাদের উভয় ক্ষেত্রে ভি ব্যবহার করব, কি ব্যবহার করব? ভি ব্যবহার করব, কিন্তু একটু কম বেশি করা হবে, আদিবেগকে ভি নট ধরা হবে এবং শেষ বেগকে ভি ধরা হবে, এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নয়। ঠিক আছে, তাহলে এই ত্বরণের সূত্র হচ্ছে যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। তাহলে এখানে দেখো ত্বরণের এককটা এখন বের করবো আমরা। একক, এককটা কি ছিল? বেগের পরিবর্তন। কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। বেগের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আচ্ছা, একক বের করা যাবে। আচ্ছা, বেগের পরিবর্তন মানে কি? বেগ উপরে উপরে কি আছে? বেগ। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি যে বেগ ধরো 5 ছিল -3, বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ডে তো ছিল নাকি? তাও এটা কি? ওটা তো বেগ, তার মানে ওইটাও হচ্ছে আমাদের বেগ। তাহলে এটির জন্য আমরা লিখলাম বেগ ডিভাইড হচ্ছে সময়। তো বেগকে কি, বেগকে কি লিখছিলাম আমরা? বেগ ইকুয়াল আমরা জানি যে সরণ ডিভাইডেড সময়, ডিভাইডেড অলরেডি কি ছিল আগে থেকেই? সময় ছিল। ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এখন সরণ ডিভাইডেড সময়, এটার সাথে এটা পুরোটা কি হিসেবে ভাগ আছে, আমরা কি করে দেবো? গুণ করে দেবো। অতএব সরণ ডিভাইডেড সময় গুণ করে দিলে এর নিচে 1 আছে, 1টা উপরে যাবে, সময়টা নিচে থাকবে। ক্যালকুলেশন করলে দেখা যায় সময় সময় স্কোয়ার হয়, তাই তো? হ্যাঁ, সরণ ডিভাইডেড হচ্ছে সময় স্কোয়ার। তাহলে সরণ ডিভাইডেড সময় স্কোয়ার, সরণের একক কি ছিল আমরা জানি? সরণের একক ছিল মিটার, সময়ের একক ছিল সেকেন্ড। সময়ের একক কি ছিল? সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল আমাদের এখন একক। যদি আমরা মাত্রা হিসাব করি, এখান থেকে মাত্রা, মাত্রা হিসাব করি, সরণের মাত্রা ছিল এল, সময়ের মাত্রা ছিল টি স্কোয়ার। তা এটাকে লিখতে পারি এল পার টি স্কোয়ার। এটা ছিল আমাদের এখন কি? মাত্রা। তাহলে আমাদের কি কি পাইলাম? এটা হচ্ছে আমাদের একক, আর এটা হচ্ছে আমাদের কি? মাত্রা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের একক এবং হচ্ছে মাত্রা। এটা একক, এটা হচ্ছে মাত্রা। তো বোঝা গেছে যে আসলে দেখো ত্বরণ থেকে কি আসছে? বেগ বাই সময়, কারণ বেগের পরিবর্তন মানে ওইটা বেগেই আছে, এই জন্য বেগ ডিভাইড হচ্ছে সময় ইকুয়াল হচ্ছে বেগ সমান জানি সরণ ডিভাইডেড সময়, ডিভাইড হচ্ছে এটা যে আগের তার সরণ ছিল সেটাই। আর আমরা জানি নিচে কিছু নাই, লব হর বলতে কিছু আছে, ওয়ানই আছে, কিন্তু কিছু না থাকলে ওয়ান থাকে, এই জন্য ওয়ানটা উপরে নিচে যেটা ক্যালকুলেশন করে পাইলাম মিটার পার সেকেন্ড। তাহলে এক কথা আমরা লিখতে পারি একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে ত্বরণ আবার দুইটা, ত্বরণ আবার কয়টা? দুইটা। প্রথম হচ্ছে যে সুষম ত্বরণ বা সমত্বরণ, দ্বিতীয় হচ্ছে যে অসমত্বরণ। ত্বরণ হচ্ছে কি? দুইটা, সুষম ত্বরণ, অসমত্বরণ। আমরা ত্বরণ সম্পর্কে কয়টা কথা বললাম? সরণ হচ্ছে না, ত্বরণ হচ্ছে দুইটা, এক নাম্বার হচ্ছে সমত্বরণ, দুই নম্বর হচ্ছে অসমত্বরণ।
এটা নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সুষম ত্বরণ এবং হচ্ছে অসম ত্বরণ নিয়ে আলোচনা করব। তাহলে যেহেতু আমরা অলরেডি এটুকু লিখে দিলাম, আমরা একটু সমত্বরণের কথা বলি। যে সমত্বরণ হচ্ছে যে কোনো বস্তু সময়ের সাথে সাথে একই হারে বেগের পরিবর্তন ঘটে এবং বেগ বৃদ্ধি পায়, তাকে কি বলা হবে? সমত্বরণ বা সুষম ত্বরণ। তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর একই হারে বেগ বৃদ্ধির হারকে কি বলা হবে? সমত্বরণ। আর যদি বলা বেগ বৃদ্ধি না পায় তাহলে সেটা হবে অসমত্বরণ। সংজ্ঞাটা ভালো করে বুঝতে নাও যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন যদি একইভাবে বাড়তে থাকে, একইভাবে বেগ বৃদ্ধি পায়, তাকে কি বলা হবে? সমত্বরণ। আর যদি বৃদ্ধি না পায় সেটা হচ্ছে অসমত্বরণ। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করবো সেটা মন্দন। কি নিয়ে আলোচনা করব? মন্দন নিয়ে আলোচনা করব। এখন মন্দন সম্পর্কে যদি বলি, আমরা একটু কথা বলে দিলে হয়ে যাবে, বেশি বলা লাগবে না। এর কোনো সূত্র একটাই, এর কোনো দ্বিতীয় কোনো সূত্র নাই, একক নাই, মাত্রা নাই, সব একই, সবগুলাই একই। ঠিক আছে? এটাই মন্দন এবং ত্বরণের মাত্রা একই এবং সূত্র একই, শুধু একটু পরিবর্তন। মন্দন কথা হচ্ছে যে নেগেটিভ, মন্দন কথাটাই হচ্ছে নেগেটিভ। এই বিষয়ে একটু কথা বলে দিই যে আসলে যদি কখনো প্রশ্ন করে যে বস্তুটার মন্দন কত, তুমি মনে করো এই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করে অ্যান্সার পাইছো হচ্ছে -5, মনে করো -5 পাইছো। যদি প্রশ্ন করে মন্দন কত, অলরেডি তুমি মাইনাস পাইছো, তাহলে এখানে নেগেটিভ অলরেডি ঢুকে আছে। তুমি এখন কি লিখবা যে মন্দন হচ্ছে -5? লিখলে ভুল হবে। এটা লিখতে হবে কি যে মন্দন হচ্ছে 5, কারণ এটা মন্দন বেশি। মাইনাস পাওয়া মানে কি? মাইনাস বলছি নেগেটিভ, কথাটাই নেগেটিভ, তার মানে সেটা কি? অবশ্যই নেগেটিভ। যেমন উদাহরণ, যে রহিম হচ্ছে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র। আমি যদি বলি রহিম হচ্ছে ভালো ছাত্র, এখন এটাকে আমি নেগেটিভ ভাবে বলি, রহিম খারাপ ছাত্র নয়। খারাপটা নেগেটিভ, নয়টা আমাদের কি নেগেটিভ, কিন্তু অ্যান্সার কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে কি আমাদের? বোঝাচ্ছে সে ভালো ছাত্র। এই কথাটা হচ্ছে এখানে যে ত্বরণ এবং মন্দন, ত্বরণ হচ্ছে পজিটিভ, সে পজিটিভলি বলবে, আর মন্দন অলরেডি সে নেগেটিভ। যদি অ্যান্সার লেখো অবশ্যই পজিটিভটা লিখতে হবে। ধরো এটা পাইছে অ্যান্সার, তোমার অবশ্যই লিখবে মন্দন লেখা লাগবে 5, মাইনাস তো তুলে দিতে হবে, কারণ নেগেটিভ কথাটা বলে দিছো, তাহলে পজিটিভ কথাটা লিখতে হবে। এখন এই যে এটা কথা বললাম, মন্দনের সংজ্ঞাটাকে বলি যে সময়ের সাথে সাথে বেগের বেগ হ্রাসের হারকে কি বলা হবে? মন্দন। সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে বলা হবে মন্দন। এর আগে ত্বরণটা ছিল বৃদ্ধি পাওয়া, হ্রাস হচ্ছে কমে যাওয়া। তার মানে বেগের যে পরিবর্তন ঘটছে, আমরা আদি বেগ ধরছিলাম, তার মানে এখন আদি বেগ বেশি, সে বেগটা কম। আদি বেগটা বেশি এখন, মানে মন্দনের ক্ষেত্রে আদি বেগটা হচ্ছে আমাদের বেশি, শেষ বেগটা আমাদের কম। ঠিক আছে? আর ত্বরণের ক্ষেত্রে যখন ছিল, ত্বরণের আদি বেগই কম, শেষ বেগটা ছিল বেশি। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের ত্বরণ এবং মন্দন। মন্দন হচ্ছে যে বেগ হ্রাসের হারকে, মানে বেগ বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে, সেটা হচ্ছে মন্দন। সূত্র একই, ত্বরণ এককটা আছে, সব একই। সমত্বরণ। এখন মন্দন আবার দুইটা, সমমন্দন, অসমমন্দন। সমমন্দন হচ্ছে একইভাবে যদি কমতে থাকে বা হ্রাস পেতে থাকে, সেটা হচ্ছে সুষম মন্দন বা সমমন্দন। আর যদি একইভাবে কমতে না থাকে, তাহলে সেটা হবে কি? অসম মন্দন। এগুলা বইয়ের ভিতরে আছে, তোমরা একটু পড়ে নিবা, ভালোভাবে বুঝতে পারবা। এই ছিল আজকে আমাদের ত্বরণ এবং মন্দন আলোচনা। তাহলে ত্বরণ এবং মন্দনের সূত্র হচ্ছে এটা। এইটা কথা মাথায় রাখো যে ত্বরণ এবং মন্দন যখন প্রশ্ন করবে, তখন যদি মন্দনের কথা বলে দেয়, তুমি অলরেডি যেটাই বের করো না কেন আনসার, মাইনাস থেকে মাইনাস বসানো যাবে না। আর যদি তোমাকে প্রশ্ন করছে মন্দন কত, তুমি পাইছো পজিটিভ মান, পাইছো, তাহলে মন্দন কত 5 দেওয়া যাবে? অবশ্যই না, তখন মাইনাস বসাইতে হবে। কারণ তুমি পজিটিভ, তুমি যদি এখানে আবার পজিটিভ বসাও। এখন আমি একটু ছোটখাটো ক্যালকুলেশন দিই, আমি একটু উদাহরণ দিয়ে বুঝে দিই। ধরো বলছি, প্রশ্ন করছি হচ্ছে -5 থেকে
-5 থেকে +5 বিয়োগ করো। কি করতে বলছি? বিয়োগ করো। -5 থেকে +5 বিয়োগ করো। অথবা আমি যদি বলি এটা 15 থেকে -15 থেকে +5 যোগ বিয়োগ করো। কি করতে বলছি? বিয়োগ। বিয়োগ করা মানে কি? এটার সামনে মাইনাস আসবে না? চিহ্ন পরিবর্তন করতে হয় না আমাদের? হ্যাঁ, চিহ্ন পরিবর্তন। তাহলে মাইনাস মাইনাস যোগ এখন কি হয়ে গেল? যোগ হয়ে গেল। অর্থাৎ -20 হয়ে গেল, 20। এই যে এখানে দেখো অলরেডি নেগেটিভ, আরো নেগেটিভ হওয়ার মানে কি যোগ হয়ে গেছে। ঠিক এখানে অলরেডি সে নেগেটিভ কথা বলছে, অ্যান্সার পাইছি পজিটিভ, তুমি নেগেটিভ কথা লিখতেছো, তার মানে কি সামনে এটা দিতে হবে। তো নেগেটিভ নেগেটিভ কাটাকাটি পজিটিভ থাকবে না, সেটা পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে। যদি তুমি মন্দন অলরেডি তুমি অ্যান্সার পাইছো -5, তুমি মন্দন যদি লিখতে বলে তাহলে মন্দন লিখবে ডিরেক্ট 5, মাইনাস তুলে দিতে হবে। এটা এটা মাথায় রাখো। তাহলে এই ছিল আমাদের আজকে হচ্ছে ত্বরণ হচ্ছে মন্দন। এখন আমি আলোচনা করবো গতির সমীকরণ নিয়ে। গতির সমীকরণ এখন আমি আলোচনা করবো, সেটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণে যখন আলোচনা করব তখন আমাদের এই সমীকরণগুলো চোখে পড়বে যে আসলে এইগুলো সমীকরণ, ঠিক আছে। টোটাল হচ্ছে 6টা দেওয়া আছে, 6টা নিয়ে আমাদের প্রথম অবস্থায়। তারপর হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত সূত্রের ক্ষেত্রে একটু আলোচনা, কিন্তু আগে আমরা আলোচনা করব সমীকরণ নিয়ে, ঠিক আছে। তাহলে প্রথম সমীকরণ সূত্রটা ছিল এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল কি ছিল? ভিটি। এটা আমরা প্রথমে পাইছি যে এস ইকুয়াল ভিটি কখন ছিল? সেটা যখন ছিল সমবেগের ক্ষেত্রে। কি ছিল? সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে ব্যবহার করতাম, ঠিক আছে। আর এটা ছিল ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে বের করছিলাম। এটা কিভাবে আসছে? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা প্রশ্ন হতে পারে। তা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এর মানটা এ ইকুয়াল ছিল ভি মাইনাস হচ্ছে ইউ ডিভাইড হচ্ছে টি। তো এটা ক্যালকুলেশন, টিটা ভাগ আছে গুণ আসলে এটি ইকুয়াল এবার ভি মাইনাস ইউ থাকে, ইউটা মাইনাস আছে এবার আসলে প্লাস, অর্থাৎ ইউ প্লাস এটি ইকুয়াল লেখা যায় ভি, অর্থাৎ ভি ইকুয়াল লেখা যায় ইউ প্লাস এটি। এটাই আছে ক্যালকুলেশন, এটা 3 নাম্বারটা, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটা এটা লেখা গেলে আমরা বলতে পারি ত্বরণ এবং দুইটা ত্বরণ থেকে দুইটা পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 4 নাম্বারটা কোথা থেকে আসছে, 5 নাম্বার কোথা থেকে আসলো, 6 নাম্বার কোথা থেকে আসলো। 6 নাম্বার কথা আমি বলি আগে, তারপর 5 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারে আসবো। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি হচ্ছে যে দ্রুতি। দ্রুতি হচ্ছে কেমন, আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি দ্রুতি হচ্ছে বেগ। দ্রুতি ছিল দুইটা, সমদ্রুতি অসমদ্রুতি এবং গড় দ্রুতিও ছিল, ঠিক আছে। এখন এখানেও ছিল আমাদের গড় বেগ। গড় বেগ ছিল, বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন যদি হয় ওই অসম বেগের ক্ষেত্রে বেগের পরিবর্তন করতেছে। এখন ওখান থেকে গড় বেগটা সূত্র জানি আমরা, গড় বেগের, গড় বেগ ইকুয়াল ছিল যে ভি ইকুয়াল দুইটা বেগ ডিভাইডেড টু, এটা ছিল গড় বেগ। এটা ছিল আমাদের কি ছিল? গড় বেগ। তাহলে আমরা যে এই সূত্রটা পাইলাম ক্যালকুলেশন এস ইকুয়াল ভি থেকে সূত্রটা পাইলাম যে ভি ইকুয়াল ছিল এস ডিভাইডেড টি, এটাকে ক্যালকুলেশন এস ইকুয়াল ভিটি। এইটাকে যদি এখন বেগের পরিবর্তন ঘটতেছে সেটা যদি এখানে বসায় দিই, এটা যদি ভি প্রাইম হয় তাহলে ভি প্রাইম ইকুয়াল লেখা যায় ইউ প্লাস ভি প্লাস ইউ ডিভাইডেড টু। তাহলে এটা বসায় দিলে কি আসতেছে? সূত্র পাইলাম হচ্ছে এস ইকুয়াল ভি প্রাইমের মান হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইড হচ্ছে টু, এটা পাইলাম ভি প্রাইম, আর টি তো সাথে ছিল। তার মানে এটা গড় বেগের সূত্র থেকে, কি থেকে? গড় বেগের থেকে সরণের সূত্র, ঠিক আছে। তো এইভাবে আমাদের সূত্রটা আসছে। ঠিক এই সূত্রটা তাহলে আমরা পাইলাম, বুঝলাম। তাহলে এটা গড় বেগ থেকে আসছে, তাহলে এটা আমরা লিখে ফেলি, এটা গড় বেগের ক্ষেত্রে। গড় বেগের সূত্রটা আসছে, ঠিক আছে। হ্যাঁ, এখন 4 নাম্বার এবং 5 নাম্বারটা আলোচনা করবো। কয় নাম্বার? 4 এবং 5 নাম্বার। তো 4 নাম্বারটা যখন আলোচনা করব, দেখো একটা জিনিস খেয়াল করো যে কিছুক্ষণ আগে আমরা বললাম কি, এই সূত্রটা কত ছিল? যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড হচ্ছে 2 ইন্টু টি। এখন ভিটা কি ছিল? শেষ বেগ ছিল। কি ছিল? শেষ বেগ। বেগের পরিবর্তন ঘটছে না? বেগের পরিবর্তন ঘটছে। বেগের পরিবর্তন ঘটা মানে কি? এই যে ঘটনা ঘটলে ঘটতেছে, এই যেগুলা বাকি সব, বাকিরা বেগের পরিবর্তন ঘটে না বিধায় ওই সূত্রটা, ওটা নিয়ে কোনো কথা নাই। কথা বেগের পরিবর্তন, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি জানি আমরা, ই প্লাস এটি জানি। তাহলে এখানে যদি ভি আছে তাহলে এখানে এসটা লিখলাম, ইউটা আছে থাক,
প্লাস ভি ইকুয়াল লিখতে পারি ইউ প্লাস এটি, আবার ইউ প্লাস এটি লেখা যায় না, এই ভির জায়গায় বসাই দিলাম, ডিভাইডেড 2 ইন্টু ছিল টি। তাহলে এখন এখানে আবার দেখা যাচ্ছে ইউ দুইটা, 2u প্লাস হচ্ছে এটি ডিভাইডেড 2 ইন্টু কি লেখা যায়, টি লেখা যায়, তাই তো? হ্যাঁ। এখন এখানে দেখো টুটা দুটার সাথে ডিভাইডেড হিসাবে আছে, এখন দুইটার সাথে আমরা কি করে দেব, ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে কি হচ্ছে, ভাগ করে দিলে হচ্ছে যে এস ইকুয়াল যে 2u ডিভাইডেড 2 প্লাস চিহ্ন ছিল প্লাস, এবং এখানে যদি দেই ভাগ করে দেই তাহলে এটি ডিভাইড হচ্ছে 2 ইনটু হচ্ছে ওই যে শেষে টিটা লিখলাম। এখন ইউ টু কাটা যায়, থাকে শুধু ইউ, তাহলে এখন টিটা গুণ হচ্ছে, গুণ করে দিব, পরে দেই। তাহলে এখানে আমরা যদি হাফটা সামনে লেখা যায় না, যায়, এবং এটি লেখা যায়, এবং টিটা গুণ ছিল, টিটা গুণন, এখন টিটা গুণ করে দিলে ইউ এর সাথে টি গুণ করলে ইউটি প্লাস এটা গুণ হাফ আসেই এ আসেই টি গুণ করলে টি স্কোয়ার। তাহলে এ ইকুয়াল সূত্র কি দাঁড়াইলো, ইটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে এই সূত্রটা কোথা থেকে আসছে, গড়বেগের সূত্র এবং ত্বরণের সূত্র সম্পর্ক করে আমাদের সূত্রটা কি আসছে, এটা আসছে। বোঝা গেছে যে গড়বেগ এবং হচ্ছে ত্বরণের সূত্র দুইটা মিলে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ত্বরণ এবং বেগের পরিবর্তন যখন প্রশ্নে থাকবে আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তখন আমরা অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো। এসটা কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, কারণ নির্দিষ্ট দিকে ত্বরণ থাকা মানে নির্দিষ্ট দিক, এটা। তাহলে এই ছিল আমাদের কয় নম্বর সূত্র, এটা 4 নম্বরটা। 5 নম্বরটা কি হচ্ছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করবো। এখন দেখো আমরা 5 নম্বর সূত্রটা বের করবো, যে ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2s। এটা আমরা একটা সূত্র জানি যে ত্বরণ সূত্র থেকে, যে ভি স্কয়ার ভি ইকুয়াল কি ছিল, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই না? হ্যাঁ ছিল। এখানে উভয়কে আমরা বর্গ করে দেবো, বর্গ করলে ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস এটি থাকে, এটির উপর স্কয়ার হয়। সূত্র যদি বসাই দিই কি হয়, তো এখানে সূত্র, এখানে ভি স্কয়ার থাকছে, ভি স্কয়ার থাক, ইউ স্কয়ার সূত্র তুলে বসাই দাও, এ প্লাস বি অল স্কয়ার সূত্র, ইউ স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে ইউ, বি বলতে এটি প্লাস বি স্কয়ার লেখা যায়, ইউ স্কয়ার লেখা যায় প্লাস, এখান থেকে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে যে 2u এটি প্লাস এখানে যদি গুণ করি এ স্কয়ার টি স্কয়ার, হয় না? হয়। এখন এখানে পাইলাম, এখানে দেখো একটু ক্যালকুলেশন, আর একটু ক্যালকুলেশন করবো আমরা, এই সাইডে করি তাহলে বেশি ভালো হবে। তাই ভি স্কয়ার থাকতেছে, এবার সেই ইউ স্কয়ারও থাকতেছে প্লাস, এখন এখানে দেখ 2 আছে না, 2 তো আছে নাকি, হ্যাঁ 2 আছে, এবং দেখো এখানে ওই আছে, এখানে ওই আছে না, উভয়ের সাথে এ আছে, তাহলে উভয়ের সাথে এ আছে, আমরা এ কমন নিব, টি আছে টি নিব না আমরা, 2 এটা কমন নিয়ে ফেললাম। যদি নেই এখানে থাকতেছে কত ইউ আর থাকতেছে টি, তাহলে এই পাশে লিখবো আমরা ইউ টি প্লাস, এই পাশে যদি এ কমনে থাকে একটা এ, সাথে টি স্কোয়ারটাও থাকে, যেহেতু আমরা 2 ও কমন নিয়েছি, কিন্তু এখানে 2 ছিল না, ছিল কি ছিল না, এখানে 2 ছিল না, যার জন্য আমাদের 2টা এখানে হাফ করে দিতে হবে, দিলে এ টি স্কোয়ার থাকে। তাহলে দেখো তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কার মতো পড়ছে, 4 নাম্বারটার মতো পড়ছে। তাহলে এটুকু কি লেখা যায়, এস, কিসের লেখা যায়, এটুকু কি লেখা যায় এস, অর্থাৎ 2a এস। তাহলে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার কম্বিনেশন করে 5 নাম্বার সূত্র আমরা পাবো, 3 এবং 4 কম্বিনেশন করে 5 নাম্বার সূত্রটা পাইলাম। এই ছিল আজকে আমাদের গতির সমীকরণের সূত্রটুকু আলোচনা। তাহলে এরপর আমরা আলোচনা করব পরন্ত সূত্র। এখন আমি আলোচনা করব এটা হচ্ছে যে পরন্ত বস্তুর গতি। বিজ্ঞানী গ্যালিলিও, তোমরা জানো যে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিচ্ছে পরন্তর, সেই 3টে সূত্র নিয়ে আজকে আলোচনা করব। সেটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র থেকে কি শিখলাম, তৃতীয় সূত্র থেকে কি শিখলাম, সেগুলো আলোচনা আমরা করব। প্রথম সূত্র থেকে যেটা বলছে যে কোনো বস্তু কোন একটা উচ্চতা থেকে, সূত্রগুলো 3টা হচ্ছে, কোন একটা উচ্চতা, নির্দিষ্ট উচ্চতা বিনা বাধায় কি করতে, কোথায়, বিনা বাধায়, এখানে 2টা বস্তু আছে, এই দুটোকে যদি ছেড়ে দেই, ঠিক আছে,
সংজ্ঞাটা বলে দিই, বিনা বাধায় কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় সেটা কি করবে, নির্দিষ্ট উচ্চতা থেকে একই দূরত্ব থেকে যদি ছেড়ে দেওয়া হয় যে কোনো বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করে বা ভূমিতে পতিত হবে। যদি কোনো বিনা বাধা থাকা যাবে না, কি থাকা যাবে না, বাধা থাকা যাবে না। এখন এটা দিলাম এবং সাথে এর হেডটা দিলাম, যদি দুইটা একসাথে দেই, দেখো এটার ভর বেশি এটার ভর কম, তারপরও দুইটা একই সাথে পড়বে। আর এটা ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। যেখান থেকে ছেড়ে দাও না কেন, বিনা বাধায় যদি যেখান থেকে ছেড়ে দাও না কেন, সেটা কিভাবে একই সময় দূরত্ব কত অতিক্রম করবে। আর এটা হচ্ছে কার কারণে, অভিকর্ষ বলের কারণে বা অভিকর্ষ ত্বরণের কারণে। দ্বিতীয় সূত্র হচ্ছে যে, 2 নম্বর সূত্রটা হচ্ছে এরকম, কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া হয় বিনা বাধায় কোনো বস্তুকে ছেড়ে দিলে নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হবে তো ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি সমানুপাতিক। নির্দিষ্ট সময়ের পরে যে বেগ প্রাপ্ত হবে, ধরো 2 সেকেন্ড পরে যে বেগ হইল, তো ওই বেগের সমানুপাতিক কি হবে, সমানুপাতিক। বেগও বাড়বে, সময় বাড়বে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে। এটা ছিল নিউটনের গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। তাহলে 2 নম্বর সূত্র থেকে আমরা শিখলাম কি, যে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কোনো বস্তুকে বিনা বাধায় কোনো উচ্চতা থেকে বিনা বাধায় ছেড়ে দিলে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে সময় সমানুপাতিক, তাহলে প্রাপ্ত বেগ ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে আমাদের মূল থিওরি, গ্যালিলিওর মূল থিওরি ছিল ভি সমানুপাতিক টি। এখন 3 নম্বর সূত্র কি ছিল, 3 নম্বর সূত্রটা আমরা শিখব। এখন গ্যালিলিওর তৃতীয় সূত্রটা কথা বলি আমরা। গ্যালিলিওর তৃতীয় সূত্র হচ্ছে যে, বিনা বাধায় কোনো বস্তু যদি একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, এখন সময় নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই অতিক্রম দূরত্ব বর্গের সমানুপাতিক। ঠিক আছে, কোনো বস্তুকে উচ্চতা ছেড়ে দিলে, বিনা বাধা ছেড়ে দিলে সেটা কি হবে, প্রাপ্ত কি বলে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের সমানুপাতিক। তার অতিক্রান্ত দূরত্ব কত, এইচ হয়, এবং ওই সময়ের বর্গের সমানুপাতিক, এই বর্গের সমানুপাতিক। এটা ছিল আমাদের মূল থিওরি। গ্যালিলিওর 3 নম্বর সূত্র থেকে এটা ছিল মূল থিওরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউটনের গ্যালিলিওর 3টা সূত্র থেকে, যে প্রথম সূত্র হচ্ছে যে কোনো তুলা এবং যদি একটা লোহার টুকরা যদি ফেলে দেওয়া হয়, 1 কেজি ইট এবং 10 কেজি পাথর যদি ফেলে দেওয়া হয়, 1 টুকরা ইট বা 10 কেজি পাথরও যদি টুকরা ফেলে দেওয়া হয় বিনা বাধায়, সেটা একই সময় ভূমিতে পতিত হবে। এবং 2 নম্বর সূত্র হচ্ছে যে, ওই একই উচ্চতা থেকে বিনা বাধায় ফেলে দিলে যে বেগ প্রাপ্ত হবে, নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হবে সেই বেগ এবং সময়ের সমানুপাতিক হবে। এবং 3 নম্বর সূত্রটা হচ্ছে এরকম, যে ওই একই উচ্চতা থেকে বিনা বাধায় ফেলে দিলে যে দ্রুত অতিক্রম করবে, নির্দিষ্ট সময় যে দ্রুত অতিক্রম করবে তার সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রম দূরত্বের বর্গের সমানুপাতিক। এই ছিল আমাদের হচ্ছে পরন্তর গ্যালিলিওর 3 নম্বর সূত্র। সেখান থেকে আমরা একটু আলোচনা করে দেই, সেটা কেন আমাদের এরকম হচ্ছে পরন্তর ক্ষেত্রে। সেটা থেকে আমাদের একটু বুঝতে হবে যে পরন্তর সূত্র কোথা থেকে আসলো। এখন আমরা পরন্তর কিছু কি করব, আমরা সমীকরণ দেখব এবং নিক্ষিপ্ত বস্তুর কিছু সূত্র দেখব। এখন যেহেতু পরন্ত সূত্র ছিল, সমীকরণ ছিল, দেখো তো এখন পৃথিবী যে পড়তেছে, মানে কোনো পৃথিবীতে কোনো একটা বস্তু ছেড়ে দিলে সেটা পড়বে, ভূমিতে পড়বে, বিনা বাধার কথা বলা হচ্ছে। ফেলে দিলে এখান কে কাজ করবে, জি কাজ করবে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে। কে কাজ করবে, জি এর মান অভিকর্ষ ত্বরণ 9.8 কাজ করবে। ঠিক আছে, এইটা কাজ করবে ত্বরণটা, এইটার কারণে সে বস্তুটা ওইভাবে পড়বে। এখন দেখো, এই যে বলছে নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হবে, তা আমরা প্রথম সেকেন্ডে যে এত বেগ, দ্বিতীয় সেকেন্ডে তারপর বেগ, এইভাবে বেগ বাড়তে থাকবে। এই কারণে অতিক্রান্ত দূরত্ব কি হবে, চেঞ্জ হচ্ছে। এখন যদি কোনো বস্তুকে ঢেল দেওয়া উপর দিকে দেওয়া হয়, তাহলে নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বস্তুর কথা বলতেছে, এখন নিক্ষেপ করলাম, তাহলে সেটা কি করবে, অভিকর্ষের বিরুদ্ধে চলে যাবে, জি এর বিরুদ্ধে চলে যাবে। এখন যত উপরে উঠবে বেগ তত কমতে থাকবে, হ্রাস পাবে। এর আগে ত্বরণ ছিল, এখন মন্দনের মতো আসতেছে। ফেলে দিবা, বেগ আস্তে আস্তে বাড়বে। কোথায়, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র অনুসারে বেগ বাড়তে থাকবে। এখন যদি ঢেল মারি উপর দিকে, বেগ আস্তে আস্তে কমতে থাকবে, তার উল্টাটা ঘটবে, ত্বরণ এবং মন্দন বিষয়টা। এখন এই জন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে যেখান থেকে ছাড়ো না কেন, ওখান থেকে 9.8 কাজ করতেছে। এখন এটা দিয়ে যদি কোনো বস্তুকে যে কোনো উচ্চতা থেকে ফেলে দেই, তাহলে সেটা কি করবে, নির্দিষ্ট সময় পর পর বেগ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একদম ভূমিতে একবার সর্বোচ্চ পরিমাণ বেগ বাড়বে।
এবং যদি উপর থেকে নিচ থেকে ঢেল মারি উপর দিকে, তখন সেটা আস্তে আস্তে একসময় বেগটা কমতে থাকবে। এটা ছিল আমাদের কথা। তাহলে এখন নিউটনের, তাহলে গ্যালিলিওর পরন্ত সূত্রটা বলতে পারি এখন আমরা। এখন পরন্ত সূত্রগুলো, সমীকরণগুলো হচ্ছে পরন্তর সমীকরণ। প্রথম সূত্রটা কি ছিল আমাদের? এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল কি ছিল? ভিটি। প্রথম সূত্রটা সমীকরণ থেকে পাইছিলাম এটা। তাহলে এটাকে লিখবে, এস এর জায়গায় আমাদের এইচ হবে, ভির জায়গায় ভি থাকবে, টি এর জায়গায় টি থাকবে। দ্বিতীয়টা সূত্র হবে এরকম, যে দ্বিতীয় এ ইকুয়াল ছিল, এ ইকুয়াল কি ছিল? এখন এখানে হবে আমাদের জি কাজ করবে, এখানে কি কাজ করবে? এখানে জি হবে ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে টি হবে। আর এখানে 3 নম্বর সূত্রটা হবে আমাদের, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার ছিল। এস ইকুয়াল, এসের জায়গায় আমাদের কি হবে? এইচ, ইউ টি প্লাস হাফ, এ হবে জায়গায় হবে জি টি স্কয়ার। আর একটা 3 নম্বর সূত্র ছিল, 3 নম্বর সূত্র অন্য একটা ছিল, এই সূত্রটা হবে ভি স্কয়ার। দেখো এটা আর একটা লেখা যায়, যে এই সূত্র আর একটা ছিল, যে ভি ইকুয়াল ইউ ছিল প্লাস জিটি হবে। ঠিক আছে, এটা হবে। আবার ফের 5 নম্বরটা হবে এরকম, যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কোথায়? এ ইকুয়াল জি এবং এস ইকুয়াল এইচ, এটা পরিবর্তন হচ্ছে। এখন 6 নম্বর একটা লেখা যায়, যে এইচ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড হচ্ছে 2 ইন্টু টি। এগুলো ছিল আমাদের কি? পরন্ত সমীকরণ। ঠিক আছে, পরন্ত সমীকরণ এইটা। এখন আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে মন্দন এবং ত্বরণ। মন্দন অলরেডি নেগেটিভ আর ত্বরণ অলরেডি পজিটিভ। পরন্ত হচ্ছে পজিটিভ, জি এর মান পজিটিভ, সর্বদা পজিটিভ ধরবা। এখন নিক্ষেপের ক্ষেত্রে যদি তুমি হিসাব করো, তাহলে জি এর মানটা 9.8 আমরা কনস্ট্যান্ট জানি, কিন্তু এটা সচরাচর স্থির নয়, এই মানটা স্থির নয়। আমরা এটা বল অধ্যায়ে আলোচনা করব বা করছি, বল অধ্যায়ে আলোচনা করব, তখন দেখে নিও। সেটা জি এর মান হচ্ছে সূত্র, জি ইকুয়াল লেখা যায় হচ্ছে জি ইকুয়াল এম ডিভাইড হচ্ছে মধ্য দূরত্ব স্কোয়ার, এটা ঠিক আছে, এই সূত্রটা লেখা যায়। তার মানে জি কেন এটা হচ্ছে জি ইকুয়াল এইটা, যদি ডিটা এটার ব্যাসার্ধ যত বাড়বে, উচ্চতা তত বাড়বে, জি এর মান তত কমতে থাকবে, যত কাছাকাছি যাবে বাড়বে। কিন্তু পৃথিবীর কেন্দ্রে আবার কি হয়ে যাবে? জিরো। কারণ দূরত্ব যদি জিরো হয়, জিরো বেস করার কারণে পুরোটাই জিরো। ঠিক আছে, এটাই নিয়ে আমাদের বল অধ্যায়ে আলোচনা আছে। তাহলে জি এর মান নির্দিষ্ট জায়গায় সমান নয়। এখানে আপাতত আমাদের ধরে নিয়ে হচ্ছে 9.8 কনস্ট্যান্ট। আবার এটা আমরা ব্যবহার করবো জি এর মান ধরে। তাহলে জি ইকুয়াল লিখতে পারতেছি আমরা, এই জায়গাগুলো মান বসাই দিব। এখন এটা যেহেতু পড়তেছে, পড়ার ক্ষেত্রে নিক্ষেপ ক্ষেত্রে বিরোধিতা যাচ্ছে, কার? পৃথিবীর বিপরীত দিকে যাচ্ছে। তার মানে কি? কার বিপরীত দিকে যাচ্ছে? 9.8 এর। তার মানে 9.8টা কি আস্তে আস্তে অত বেগে, এটা যখন ফেলে দেওয়া হবে অত বেগে বাড়তে থাকবে, যখন ঢেল মারো ওটা ওই বেগে আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে নেগেটিভ। এখন যদি নেগেটিভ হয়, তাহলে সেটা কি লেখা যাবে? নেগেটিভ হলে পরন্ত সূত্রটা কি, নিক্ষিপ্ত সূত্র কি লেখা যাবে? এই জায়গাগুলো শুধুমাত্র সবই ঠিক থাকবে, এই সূত্রটার পরিবর্তন হবে এরকম, যে এইচ ইকুয়াল হবে ইউ ছিল, ইউ থাকবে, টি থাকবে, এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার দিবা। তারপর এটা ছিল ভি ইকুয়াল লিখবা ইউ মাইনাস জি টি লিখবা। আর এটা ছিল পরবর্তী সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার মাইনাস 2 GH দিবা। আর এটা যা আছে তাই। তা শুধুমাত্র 3টা পরিবর্তন হচ্ছে, মাইনাস দিচ্ছ। কোথায় কোথায় মাইনাস দিচ্ছ? জি যেখানে যেখানে আছে সেখানে শুধু মাইনাস হবে। তাহলে তখন তোমার মাইনাস জি এর মানটা 9.8 থাকবে। আর যদি তুমি সূত্র এটাই ব্যবহার করো, যদি এটাই ব্যবহার করো, তাহলে জি এর সামনে অবশ্যই কি করতে হবে? জি ইকুয়াল লিখতে হবে মাইনাস 9.8, মাইনাস ধরতে হবে সামনে, কারণ তুমি নেগেটিভ করে ফেলছো, তখন তোমার সূত্র পজিটিভ আছে। নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখন যদি এখানে পজিটিভ রাখো, তাহলে সূত্রটাকে নেগেটিভ করো। এই ছিল আজকের আমাদের পরন্ত নিক্ষেপের সূত্র। যে পরন্ত হচ্ছে যে ফেলে দিলে বেগ বাড়বে, নিক্ষেপ করলে বেগ আস্তে আস্তে ওই বেগে 9.8 কমবে। যতটুকু কি হবে, এই সমীকরণ থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের মূলত কথা হচ্ছে যে ভি সমানুপাতিক হচ্ছে টি, বেগ বেগ এবং সময় সমানুপাতিক, আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের বর্গের সমানুপাতিক। এই নিউটনের গ্যালিলিওর 3টা সূত্র থেকে আমরা পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে জানতে পারলাম।
এই ছিল আজকের আমাদের এই অধ্যায়টুকু আলোচনা, যে নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু নিয়ে, এবং টোটাল যে আমরা আলোচনা করলাম গতি, স্থির বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতির সমীকরণ। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গতির সমীকরণ এবং পরন্ত নিক্ষিপ্ত বস্তুটুকু, এবং প্রত্যেকটার সংজ্ঞা ত্বরণ কাকে বলছে এটা যখন আমরা গাণিতিক ট্রামগুলো অঙ্ক করতে যাব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে দ্রুতি, সরণ, এইগুলো থেকে 4 থেকে শুরু করে একবারে 9 পর্যন্ত, 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলোতে গাণিতিক প্রশ্ন আছে। গাণিতিক যখন প্রশ্ন দেখবো তখন দেখবো যে আসলে কোন সূত্রে কখন ব্যবহার করতেছি, কখন ত্বরণ হচ্ছে, কখন মন্দন হচ্ছে, এগুলো বোঝা। এবং এই বিষয়ে কিছু গ্রাফও আছে আমাদের, গ্রাফের মাধ্যমে দেখবো, চিত্রের মাধ্যমে আসলে গ্রাফ কোথায় কি বোঝাচ্ছে আমরা এটা দেখবো যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করবো তখন দেখবো। আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে এই যে আমাদের পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু শিখলাম, সেখান থেকে দুইটা টপিক আমাদের থাকবে, গাণিতিকভাবে থাকে কিন্তু আমরা এটা বুঝতে পারি না, এখানে সূত্রভিত্তিক আলোচনা ওইরকম দেওয়া আছে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। আমি একটু খোলাসা করে দেই, সেটা হচ্ছে এরকম যে যে কোনো বস্তুকে ঢেল মারলাম, যখন ঢেল মারবো তখন একটা বেগে তো ঢেল মারবো নাকি, সেটা আদে বেগ, ঢেল মারার পর কোনো একটা উচ্চতা সেটা কি হবে, বেগটা শূন্য হয়ে যাবে, তখন আবার পড়া শুরু করবে। এই যে উঠতেছে এবং পড়তেছে মানে ওঠা সর্বোচ্চ উচ্চতা, তার বেগটা কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে এই যে উঠা বেগ শুরু শূন্য হয়ে যাওয়া, তাহলে এটার শেষ বেগ উচ্চতাটা, শেষ বেগে যখন উঠবে তখন সূত্রটা কত হবে, তখন সর্বোচ্চ উচ্চতা উঠতে সর্বোচ্চ উচ্চতা যখন বের করবো তখন এই সিকল লিখবো আমরা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ডিভাইডেড 2g, ভি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2g। এটা কিভাবে আসছে, আমরা একটা সূত্র জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এটা তো নাকি, এটা সূত্র থেকে জানি। তো এটা সূত্র একটু ক্যালকুলেশন করো, যেহেতু সর্বোচ্চ বেগ কত হয়, শূন্য হচ্ছে, তাহলে এখানে আমরা ভি ধরছি, এখানে আমরা ইউ ধরে নিই তাহলে হবে, তাহলে এখানে ভি যেহেতু জিরো, জিরো স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ হয়ে যায়। এখন এখানে ইউটা প্লাস আছে, ও ঢেল মারছি যেহেতু উপর দিকে নিক্ষেপ করছে এই জন্য কি সেটা মাইনাস, এটা কি আমাদের মাইনাস, তাহলে এটা প্লাস আছে বসলে কি হবে, মাইনাস আছে বসলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখন টু জিটা গুণ আছে বসে গেলে ভাগ, অথবা এইচ ইকুয়াল লেখা যায় ইউ স্কোয়ার ভাগ 2g। ঠিক এই সূত্র আমরা লিখছি, মানে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে আর কি, যে কোনো বেগে নিক্ষেপ করানো ইউ বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এটা সূত্র হচ্ছে কি এটা। আর হচ্ছে যে কোনো বস্তুকে নিক্ষেপ করলাম, উত্থান ও পতনকাল, উত্থান এবং পতনকালে যে ক্ষেত্রে যখন হিসাব করব, উত্থান এবং পতনকাল বলতে যে 2u ডিভাইড হচ্ছে জি, কেন 2 ডিভাইডেড বাই কি, কেন জি, আমাদের এই যে ভি সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি জানি, তাই তো, হ্যাঁ, এটা সূত্র থেকে আমরা যেহেতু সর্বোচ্চ বেগ শূন্য, এটা জিরো হয়ে যাচ্ছে, এখন যেহেতু নিক্ষেপ করছে এটা মাইনাস, এটা প্লাস আছে, মাইনাস আছে বসলে প্লাস, অতএব জিটি ইকুয়াল ইউ, জিটা ভাগ আছে গুণ আছে সেগুলো ভাগ, অর্থাৎ টি ইকুয়াল লেখা যায় ইউ ডিভাইড হচ্ছে জি। শুধু উঠতে সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে, মানে আবার তো পড়বে নাকি, পড়তে এখন উঠতে যদি 2 সেকেন্ড লাগে, পড়তে 2 সেকেন্ড লাগবে, টোটাল কয় সেকেন্ড, 4 সেকেন্ড। এখন 2 গুণ যদি 2 দেই তাও 4 সেকেন্ড। এখন উঠতে 3 সেকেন্ড লাগছে, পড়তে 3 সেকেন্ড লাগছে, যদি যোগ করি 3 2 6 সেকেন্ড, ঠিক আছে, 3 3 যদি যোগ করি 6 সেকেন্ড। এখন যদি গুণ করি 3 ইন্টু 2 তাও 6 সেকেন্ড। তার মানে আমরা 2 দ্বারা গুণ করলে বুঝতে পাওয়া যায় উঠতে এবং পড়তে সময়। প্রশ্ন করবে কোন একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করলাম, তাহলে কত উঠতে কতক্ষণ সময় লাগলো, সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগলো, তখন শুধু উঠতে যত বলছে তখন শুধু ইউ হবে, ইউ বাই ডি জি হবে। আর যদি উঠতে এবং পড়তে কত সময় লাগছে, শুধু এটা হবে। যদি বলে পড়তে সময় লাগছে, তাও ইউ জি বাই জি। যদি দুটোই কথা বলে তখন 2u হবে। এই ছিল আমাদের পরন্ত নিক্ষেপের সূত্র। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা মেইন টপিকের বিষয় থেকে, গতি বিষয় অধ্যায়। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা যদি নিয়মিত বইটা, তোমাদের অবশ্যই বইটা ভালোভাবে রিডিং করে নিতে হবে, কারণ বোর্ডে কিছু কিছু উদাহরণ দেওয়া থাকে, উদাহরণ থেকে অনেক কিছু বোঝা যায়, শিখতে পারবা।
আর আমি যে বিষয়টুকু আলোচনা করছি সেটা হচ্ছে বেসিকটুকু, যতটুকু আমাদের লাগবেই 100% সেটুকু আলোচনা করছি। এবং অনেক সংজ্ঞা তোমাদেরকে বলছি, এটা তোমরা অবশ্যই লিখে নিবা। প্রয়োজনে তুমি ভিডিওটা পজ করে তুমি কি করবে, ভিডিওটা সংজ্ঞাটা লিখে নিবা। নেওয়ার পরে একটা নোটস তৈরি করবা, যেন পরবর্তীতে যে কোনো সময় এনি টাইম যখন প্রয়োজন হয় তুমি কি করবা সেটা বের করে দেখতে পারো। অবশ্যই নোট লাগবে, নোটস ছাড়া কোনোটাই হবে না, নোটস অবশ্যই দরকার। এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা। বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবা, যেন ভিডিওটা দেখতে পারে, তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।